হার্ভার্ডের পিএইচডি দেখেছিস? বলেই মাজদা খালা চোখ গোল গোল করে তাকিয়ে রইলেন, যেন তিনি কঠিন এক ধাঁধা জিজ্ঞেস করেছেন, যার উত্তর তিনি ছাড়া আর কেউ জানেন না। তাকে একই সঙ্গে আনন্দিত এবং উত্তেজিত মনে হচ্ছে। কপালে উত্তেজনার বিন্দু বিন্দু ঘাম, ঠোঁটের কোণে আনন্দের চাপা হাসি। খালা তার গোল চোখ আমার দিকে আরেকটু এগিয়ে এনে লম্বা গলায় বলল, এই হারামজাদা, হার্ভার্ডের ফিজিক্সের পিএইচডি দেখেছিস কখনো? আমি বললাম, না, দেখতে ভয়ঙ্কর। খালা বিরক্ত হয়ে বললেন, ভয়ঙ্কর হবে কেন? অন্যরকম। অন্যরকমটা কি? সারা গা থেকে জ্ঞানের আভা বের হওয়ার মতো অন্যরকম। বলো কি? বড় বড় দিশেহারা চোখ, দেখলে এমন মায়া লাগে। আমি বললাম, চোখ দিশেহারা কেন? খালা বললেন, ফিজিক্সের জটিল সমুদ্রে পড়েছে, এই জন্যই দিশেহারা। এখন সে কাজ করছে ঈশ্বর কণা নিয়ে। যতই সে পড়ছে ততই দিশেহারা হচ্ছে। আহ বেচারা, ঈশ্বর কণার নাম শুনেছিস কখনো? না, ঈশ্বরে যে কণা হিসেবে পাওয়া যায় তাই জানতাম না। খালা বললেন, আমিও জানতাম না, বাংলাদেশের কেউই মনে হয় জানে না। আমি বললাম, বাংলাদেশ বাদ দাও, ঈশ্বর নিজেও হয়তো জানে না যে তাকে কণা হিসেবে পাওয়া যায়। খালা বিরক্ত হয়ে বললেন, ঈশ্বর জানবেন না এটা কেমন কথা? উনি সবই জানেন। হার্ভার্ড সাহেবকে চেনো কিভাবে? সে তোর খালু সাহেবের বন্ধুর ছেলে। পিএইচডি সাহেবের নাম কি? ডক্টর আকলাকুর রহমান চৌধুরী। ভুল বলেছি, চৌধুরী আগে হবে। ডক্টর চৌধুরী আকলাকুর রহমান, ফুল প্রফেসর অব থিওরিটিক্যাল ফিজিক্স, ভেন্ডারবেল্ট ইউনিভার্সিটি। ডাক নাম কি? ডাক নাম দিয়ে কি করবি? আমি হাই তুলতে তুলতে বললাম, যারা জটিল অবস্থানে থাকে তাদের ডাক নাম খুব হাস্যকর হয়। দেখা যাবে ওনার ডাক নাম বল্টু। বল্টু? হ্যাঁ বল্টু। পের হতে পারে, আবার গোল্লা পোল্লাও হওয়া বিচিত্র না। খালা বিরক্ত গলায় বললেন, যতই দিন যাচ্ছে তোর কথাবার্তা ততই অসহ্য হয়ে যাচ্ছে। চা কফি কিছু খাবি? খাবো। কি দেবো, চা না কফি? দুটোই দাও। এক চুমুক চা খেয়ে এক চুমুক কফি খাবো। ডাবল অ্যাকশন। হার্ভার্ড পিএইচডির কথা শুনে ঝিম ধরে গেছে। ডাবল অ্যাকশন ছাড়া গতি নেই। ইউরোপ আমেরিকা হলে বলতাম, নিট 2 পেগ হুইস্কি দাও। অন দ্য রক। খালা বললেন, আমি যে তোর মুরব্বী, গুরুজন, এটাও মনে থাকে না? লাগাম ছাড়া কথাবার্তা। খালা হয়তো আরও কিছু কঠিন কথা বলতেন, তার আগেই মোবাইল ফোন বাজলো। তিনি ফোন নিয়ে রান্নাঘরে চলে গেলেন। মোবাইল ফোনের নিয়ম হচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগে না, হাঁটাহাঁটি করে কথা বলতে হয়। মিনিট 3 পার করে খালা উদয় হলেন। এখন তাকে পদার্থবিদ সাহেবের মতো খানিকটা দিশেহারা দেখাচ্ছে, মুখের ভঙ্গি কাচুমাচু। আমি বললাম, খালা কোনো সমস্যা? খালা নিচু গলায় বললেন, ও টেলিফোন করেছিল। ওর ডাকনাম সত্যিই বল্টু। ওরা যমজ 2 ভাই, একজনের নাম নাট আর একজনের নাম বল্টু। একসঙ্গে নাট বল্টু। ওদের বাবা ছিল পাগল টাইপের, এই জন্য নাট বল্টু নাম রেখেছে। কি বিশ্রী কাণ্ড! তুমি মন খারাপ করছো কেন? বল্টু নাম তো খারাপ কিছু না। ডক্টর বল্টু শুনতেও ভালো লাগছে। নাট বল্টুর 2 ভাইকে নিয়ে সুন্দর একটা ছড়াও হয়। নাট বল্টু 2 ভাই রিক্সা চড়ে দেখতে পাই, রিক্সা যায় মতিঝিল, বল্টু হাসে খিলখিল, নাটের মুখ বন্ধ, তার গায়ে গন্ধ। খালা কঠিন গলায় বললেন, চুপ কর, মুখ বন্ধ। আমি মুখ বন্ধ করলাম। খালা বললেন, বল্টু উঠেছে সোনারগাঁও হোটেলে, রুম নাম্বার 421। তোকে খবর দিয়ে এনেছি, বল্টুকে কিছু জিনিস দিয়ে আসবে। আমি বললাম, সহজ নামের মাহাত্ম্য দেখলে তুমি নিজেও এখন সমানে বল্টু ডাকছো। বল্টু ভাইকে এখন আর দূরের কেউই মনে হচ্ছে না, মনে হচ্ছে ঘরের মানুষ। সে এমন একজন যে 2 চান্সে ইন্টার পাস করেছে, অনেক চেষ্টা করেও কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেনি। তার এখন প্রধান কাজ মেয়ে স্কুলের গেটের সামনে হাঁটাহাঁটি করা, ফ্লাইং কিস দেওয়া। তুই কি চুপ করবি, নাকি একটা থাপ্পড় দিয়ে মুখ বন্ধ করব? চুপ করলাম। খালা বললেন, ও লুঙ্গি, গামছা আর একটা বাংলা ডিকশনারি চেয়েছে, সব আনিয়ে রেখেছি, তুই দিয়ে আয়। নো প্রবলেম। লুঙ্গি, বাংলা ডিকশনারি বুঝলাম, গামছা কেন? কাদের সিদ্দিকির দলে জয়েন করার পরিকল্পনা আছে নাকি? খালা হতাশ গলায় বললেন, এত কথা বলছিস কেন? তুই কিন্তু বল্টুর সঙ্গে কোনো ফাজিল টাইপের কথা বলবি না। ও অতি সম্মানিত একজন মানুষ, প্রফেসর ইউনুসের মতো নোবেল প্রাইজও পেয়ে যেতে পারেন। তাহলে তো বিরাট সমস্যা। কি সমস্যা? নানান মামলা মোকদ্দমায় জড়াতে হবে, বাংলাদেশে নোবেল প্রাইজ পাওয়া লোকজনেরকে সন্দেহের চোখে দেখা হয়। আবার বকবকানি শুরু করেছিস, চুপ করতে বললাম না? বল্টু ভাইকে দেখে আমি চমকালাম। পিএইচডি কথা শুনলেই আমাদের চোখে
চাপা ভাঙা বিরক্ত চোখের মানুষের ছবি ভেসে ওঠে, যার ঠোঁটে থাকে অবজ্ঞার হাসি, যাদের এমন ভারী ডিগ্রি নেই তাদের দিকে এরা এমনভাবে তাকায় যেন বন মানুষ দেখছে। হার্ভার্ডের এই পিএইচডি অত্যন্ত সুপুরুষ, মধ্যবয়স্ক একজন মানুষ, মাথা ভর্তি সাদা কালো চুল। মাজেদা খালার কথা সত্যি, ওনার চোখে দিশেহারা ভাব। হার্ভার্ডের পিএইচডির কোমরে হোটেলের টাওয়াল পেঁচানো, তিনি খালি গায়ে বিছানার উপর বসে আছেন। তার বাঁ হাতে চায়ের কাপ, ডান হাতে একটা চামচ। তিনি চায়ের কাপে চামচ ডুবিয়ে চা তুলে এনে মুখে নিচ্ছেন। শিশুরা গরম চা এমনভাবে খায়, বয়স্ক কাউকে এই প্রথম দেখলাম। আমি বললাম, বল্টু ভাই ভালো আছেন? তিনি বললেন, ভালো আছি। আপনার জন্য কয়েকটা জিনিস এনেছি, মাজেদা খালা পাঠিয়েছে। ডিকশনারি কি আছে? হ্যাঁ আছে। একটু কষ্ট করে দেখবে ডিকশনারিতে তুতুরি বলে কোনো শব্দ আছে কিনা। তুমি কি এই শব্দ আগে শুনেছ? না। প্লিজ খুঁজে দেখো। তোমাকে তুমি তুমি করে বলছি বলে ভেবে বসো না যে আমি তোমাকে অবজ্ঞা করছি। তুমিও আমাকে তুমি করে বলতে পারো, কোনো সমস্যা নেই। বাংলা একটা স্ট্রেঞ্জ ভাষা, আপনি, তুমি, তুই। আমি বললাম, জাপানি আরো খারাপ ভাষা, সেখানে 5 সম্বোধন। অতি সম্মানিত আপনি, সম্মানিত আপনি, তুমি, তুই, নিম্ন শ্রেণীর তুই। বল্টু ভাই, ওহ গড বলে গরম চা খানিকটা বিছানায় ফেলে দিলেন। এখন তাকে শিশুদের মতো অপ্রস্তুত দেখাচ্ছে। আমি ডিকশনারি খুলে বললাম, শব্দটা আছে, এর অর্থ সাপুরের বাঁশি। গুড, ভেরি গুড। আমি বললাম, আপনি চামচে করে চা খাচ্ছেন কেন? ঠোঁট পুড়ে গেছে, গরম কাপ ঠোঁটে লাগাতে পারছি না, এই জন্য চামচে খাচ্ছি। ঠোঁট কিভাবে পুড়েছে জানতে চাও? না। তুতুরি দিয়ে কি করবেন? কিছু করব না, অর্থটা শুধু জানলাম। তুতুরি একটা মেয়ের নাম। আমি মেয়েটার কাছে তার নামের অর্থ জানতে চাইলাম, সে অর্থ বলতে পারলো না। পর যখন তার সাথে দেখা হবে তাকে নামের অর্থ বলে দেব, সে নিশ্চয়ই খুশি হবে। তোমার কি ধারণা সে খুশি হবে না? খুশি হবার সম্ভাবনা কম। কম কেন? আপনি তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবেন, তুমি মূর্খ মেয়ে, নিজের নামের অর্থ জানো না। এটা তার ভালো লাগার কথা না। তাহলে এই প্রসঙ্গ থাক, নামের অর্থ বলার দরকার নেই। একটা কাজ করলে কেমন হয়, বাংলা ডিকশনারিটা তাকে উপহার দিয়ে যদি বলি, এই মেয়ে দেখো তো তোমার নামের অর্থ খুঁজে পাও কিনা। এই বুদ্ধি তোমার কাছে কেমন মনে হচ্ছে? বল্টু ভাইকে আমার কাছে মোটামুটি স্বাভাবিক মানুষ বলেই মনে হলো, তবে আমার প্রতি তার আচরণে কিছুটা অস্বাভাবিকতা আছে। আমি তার কাছে নিতান্তই অপরিচিত একজন। তিনি আমার সঙ্গে এমন আচরণ করছে যেন আমি তার পরিচিত একজন, এত পরিচিত যে তাকে বল্টু ভাই বলে ডাকতে পারে। বল্টু ভাই বললেন, একটু কি কষ্ট করে দেখবে ফুতুরি বলে কোনো শব্দ আছে কিনা। আমি ডিকশনারির উল্টে পাল্টে বললাম, নাই। বল্টু ভাইয়ের চোখ মুখ হঠাৎ খানিকটা উজ্জ্বল হয়ে উঠল। তিনি আগ্রহ নিয়ে বললেন, বাংলায় নতুন একটি শব্দ যুক্ত করলে কেমন হয়? ফুতুরি। এর অর্থ কি? ফু দিয়ে যে বাঁশি বাজায়, ফুতুরি। বাঁশি, সানাই, ব্যাকটাইপ, ট্রাম্পেস্ট সব হবে ফুতুরি গ্রুপের বাদ্যযন্ত্র। তোমার কাছে কি পরিষ্কার হয়েছে নাকি আরো পরিষ্কার করব? পরিষ্কার হয়েছে। নতুন নতুন শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে যুক্ত করা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। বল্টু ভাইয়ের চোখ চকচক করে উঠল, নিশ্চয়ই নতুন কিছু মাথায় এসেছে। এই শ্রেণীর মানুষ আমি আগেও দেখেছি, মুখে কথা বলার আগে এদের চোখ কথা বলে, সারাক্ষণ মাথায় নতুন নতুন আইডিয়া আসতে থাকে। বল্টু ভাই বললেন, তুমি ডিকটেশন নিতে পারো। আমি বলবো, তুমি লিখবে, পারবে না? পারবো। টেবিলের ড্রয়ারে হোটেলের কাগজ আছে, কলম আছে। কাগজ কলম নিয়ে টেবিলে বসো। আমি খুবই লজ্জিত, তোমার নাম ভুলে গেছি। আপনার লজ্জিত হবার কিছু নেই, আমি এখনো আপনাকে আমার নাম বলার সুযোগ পাইনি। আমার নাম হিমু। হিমু, তুমি কি তৈরি? ডিকটেশন দেওয়া শুরু করব? করুন। লেখো, সভাপতি, বাংলা একাডেমি, শ্রদ্ধাভাজন এসো। বিষয়, বাংলা শব্দ ভাণ্ডারের নতুন শব্দ সংযোজন। জনাব, ফুতুরি নামের একটি শব্দ আমি বাংলা শব্দ ভাণ্ডারে যুক্ত করতে চাচ্ছি। ফু দিয়ে যেসব বাদ্যযন্ত্র বাজানো হয় তাদের সাধারণ নাম হবে ফুতুরি, যেমন বাঁশি, সানাই, ট্রাম্পেট, ব্যাকপাইপ। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাকে বাধিত করবেন, বিনীত বল্টু। আমি বললাম, বল্টু নাম ব্যবহার করবে? পোশাকি নামটা দিন। তিনি বললেন, তুমি তো বল্টু ভাই করছো তো, এই জন্য মাথায় বল্টু নামটা ঘুরছিল। বল্টু কেটে দিয়ে আমার ভালো নাম দিয়ে দাও, চৌধুরী আখলাকুর রহমান। তবে বল্টু নামটা আমার পছন্দের। আমি যখন স্বপ্নে নিজেকে দেখি তখন সবাই আমাকে বল্টু ডাকে। স্বপ্ন বিষয়ে তোমাকে একটা ইন্টারেস্টিং তথ্য দিতে পারি, দেব? দিন। একমাত্র স্বপ্নেই মানুষ নিজেকে নিজে দেখতে পায়, বাস্তব জগতে মানুষ নিজেকে দেখতে পায় না। আয়নায় তাকালেই তো নিজেকে দেখবে না।
আয়নায় দেখবে তার মিরর ইমেজ। এখন বুঝেছো? জি। গুড, ভেরি গুড। তোমাকে চাকরিতে বহাল করা হলো। কাল সকালে জয়েন করবে, সকাল 10টা থেকে ডিউটি। আমি সবসময় অন্যদের চমকে দিয়ে আনন্দ পাই। এই প্রথম বল্টু ভাই আমাকে চমকালেন। আমি তার কাছে কোনো চাকরির জন্য আসিনি, কয়েকটা জিনিস দিতে এসেছিলাম। বল্টু ভাই বললেন, এসি আছে এমন একটা মাইক্রোবাস ভাড়া করবে। এই মাইক্রোবাস 10 দিন আমাদের সঙ্গে থাকবে। আমরা নেত্রকোনা জেলার সোহাগী গ্রামে চলে যাব, 10 দিন থাকবো। আমি বললাম, জি আচ্ছা ছাড়। ছাড় বলছো কেন? আপনি আমার বস, এই জন্য ছাড় বলছি। তুমি বল্টু ভাই ডাকছিলে, শুনতে ভালো লাগছিল। আমি ট্রেডিশনাল বস না, তোমার চাকরিও চুক্তিভিত্তিক। আমি বই লেখা যেদিন শেষ করব, তার পরদিন তোমার চাকরিও শেষ। বল্টু ভাই, আমার কাজটা কি? মিসেস মাজেদা তোমাকে কিছু বলেনি? জি না। তুমি নানানভাবে আমাকে সাহায্য করবে যেন বইটা লিখে শেষ করতে পারি। কি বই? বইয়ের নাম হচ্ছে ঈশ্বর শূন্য আত্মা শূন্য। বইয়ে প্রমাণ করব ঈশ্বর বলে কিছু নেই, আত্মা বলেও কিছু নেই। আমি বললাম, আপনার তো রক কেটে ফেলবে। বল্টু ভাই অবাক হয়ে বললেন, কে রক কাটবে? আমাদের রক কাটার লোক আছে, অ্যানাটমিতে বিশেষ পারদর্শী। এরা আল্লাহ, ধর্ম এইসব বিষয়ে উল্টাপাল্টা কিছু বললে হাসি মুখে রক কেটে দিয়ে চলে যায়। কি অদ্ভুত কথা! আমি বললাম, বল্টু ভাই আপনি চিন্তিত হবেন না, এরা শুধু রক কাটে, মেরে ফেলে না। যাদের রক কেটেছে তারা বলেছে যে ব্যথাও তেমন পাওয়া যায় না, শুধু বাকি জীবন বিছানায় শুয়ে থাকতে হয়, হুইল চেয়ারে চলাফেরা করতে হয়। লেগ পুলিং করছো নাকি? জি না স্যার, সত্যি কথা বলছি। প্রবলেম হয়ে গেল তো। স্যার আপনি বরং অন্য একটা বই লিখুন, বই লিখে প্রমাণ করুন ভূত আছে। ভূত আছে প্রমাণ করব কিভাবে? জটিল সব ইকুয়েশন লিখে প্রমাণ করবেন ভূত আছে। হার্ভার্ডের পিএইচডি যদি বই লিখে প্রমাণ করে ভূত আছে, তাহলে হইচই পড়ে যাবে। হাজার হাজার কপি বিক্রি হবে, নানান ভাষায় অনুবাদ হবে। হিন্দি ভাষার বইটার নাম হবে ভূত হ্যায়। ভূত হ্যায়। বল্টু ভাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি বললাম, আপনি চাইলে বাংলাদেশের নানান শ্রেণীর ভূতদের বিষয়ে আমি আপনাকে তথ্য দেব। মামদভূতের নাম শুনেছেন স্যার? মামদভূত? মুসলমান মরে যে ভূত হয় তাকে বলে মামদভূত। হিন্দু ব্রাহ্মণ মারা গেলে হয় ব্রহ্মদত্তী। খান্ডারণী মহিলা মারা গেলে পেতনি হয়। শাকচুন্নী নামের আরেক শ্রেণীর মহিলা ভূত আছে, এরা ভয়ঙ্কর টাইপ। হিন্দু বিধবারা মরে হয় শাকচুন্নী। ফিজিক্সের পিএইচডি মারা গেলে কি ভূত হয় তা অবশ্য আমার জানা নেই। বল্টু ভাই হাত উঁচে আমাকে থামালেন, শান্ত গলায় বললেন, তুমি অতি বিপজ্জনক মানুষের একজন। তুমি আমাকে কনফিউজ করার চেষ্টা করছো এবং খানিকটা করেও ফেলেছো। তোমার চাকরি নট, তোমাকে আমার এক লস। স্যার চলে যেতে বলছেন? হ্যাঁ, খুব অভদ্রভাবে বলছি, তার জন্য দুঃখিত। যাওয়ার আগে একটা কথা কি বলবো? বলো। মনে রাখো এটা হবে তোমার লাস্ট কথা। আমি বললাম, স্যার ফিজিক্সের জটিল বিষয় পড়ে আপনার মাথায় গিট্টু লেগে গেছে। কিরামত চাচার সঙ্গে দেখা করলে আপনার গিট্টু কেটে যাবে। আপনি বললে আপনাকে ওনার কাছে নিয়ে যাব, উনি আপনার মাথার গিট্টু ছুটিয়ে দেবেন। কিরামতকে? গ্যান্ডারিয়ায় থাকে, বিসমিল্লা হোটেলের হেড বাবুর্চি। সে কি করবে? আপনার সঙ্গে হাসি তামাশা করবে, আপনার মাথার গিট্টু ছুটে যাবে। বল্টু ভাই কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি প্রচণ্ড রেগে গেছি, অনেক কষ্টে নিজের রাগ সামলাচ্ছি। খুব খুশি হব তুমি যদি বিদায় হও। জি আচ্ছা স্যার। হোটেলের ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দ করে বল্টু ভাই দরজা বন্ধ করলো। বেচারা নিষ্প্রাপ দরজাটাকে বল্টু ভাইয়ের রাগ ধারণ করতে হলো। দরজার কথা বলার শক্তি থাকলে সে চেঁচিয়ে বলতো, উ রে গেছি রে। ফাইভ স্টার হোটেলের দরজার ভাষা উরে গেছি রে টাইপ হবে না, সে বলবে, ওহ শিট। আমি চৌধুরী আকলাকুর রহমান বল্টু। আমি প্রচণ্ড রেগে গেছি, রাগ সামলানোর চেষ্টা করছি। প্রচণ্ড শব্দে দরজা বন্ধ করে রাগ কমানোর হাস্যকর চেষ্টা করেছি। রেগে গেলেই মানুষ হাস্যকর কর্মকাণ্ড করে। আমার আইপ্যাডে পিঁপড়া টিপে মারার একটা খেলা আছে। রেগে গেলে আমি পিঁপড়া মারি, 300-400 পিঁপড়া মারতে পারলে রাগ কমে। আইপ্যাডটা খুঁজে পাচ্ছি না। হিমু নামের ছেলেটির সঙ্গে রাগ করার তেমন যৌতিকতা এখন খুঁজে পাচ্ছি না। সে সরল ভঙ্গি করে কিছু পেঁচানো কথা বলেছে। এরকম কথা বলাই হয়তো তার স্বভাব। সে যদি আমার ক্ষতি করার চেষ্টা করতো তাহলে তার উপর রাগ করা যেত। বিজ্ঞান অনেক দূরে এগিয়েছে, কিন্তু মানবিক আবেগের কোনো সমীকরণ এখনো বের করতে পারেনি। পদার্থবিদ এবং ম্যাথমেটিশিয়ানদের উচিত নিউরোবিজ্ঞান পড়া। নিউরোবিজ্ঞানের বিজ্ঞানীরা অঙ্ক জানেন না। পদার্থবিজ্ঞান শ্রোডিঞ্জারের মতো কেউ একজন আবেগের সমীকরণ বের করে ফেললে মানবজাতির কল্যাণ হতো। আবেগের সমীকরণ বের করা কি সম্ভব হবে?
এই বিষয়ে আমি কি একটু চেষ্টা করব তাই ভাবছি। নিউরোবিজ্ঞানীরা ছেলে খেলা টাইপ বিজ্ঞান করছে। তারা বলছে অমুক আবেগের জন্ম মস্তিষ্কের ফ্রন্টাল লোবে, তমুক আবেগের জন্ম থেলামসে। যত বুলশিট। জন্ম কোথায় তা দিয়ে কি হবে? আবেগটা কি তা বের করো। সময়ের সঙ্গে আবেগের পরিবর্তন বের করো। আমাদের দরকার টাইম ডিপেন্ডেন্ট সমীকরণ এবং সমীকরণের সমাধান। লক্ষ্য করলাম আমার রাগ পড়ে গেছে এবং আমি এক ধরনের অবসাদ বোধ করছি। রাগের সময় মস্তিষ্কে প্রচুর অক্সিজেনের প্রয়োজন পড়ে। রাগ কমে যাওয়ার পর হঠাৎ শরীরে অক্সিজেনের সাময়িক ঘাটতি দেখা যায়। আমার যা হচ্ছে, অক্সিজেন ট্যাবলেট ফর্মে পাওয়া গেলে ভালো হতো। চপ করে একটা গিলে ফেলা যেত। আমি হোটেলের রিসেপশনে টেলিফোন করলাম। হলুদ পাঞ্জাবি পরা কেউ বের হয়েছে কিনা তারা জানালো না। হিমু ছেলেটিকে সরি বলা উচিত। সমস্যা হচ্ছে, সে যোগাযোগ না করলে তার সঙ্গে যোগাযোগ করতে পারবো না। মিসেস মাজেদাকে বললে তিনি হয়তো ব্যবস্থা করবেন। তার টেলিফোন নম্বর আমার কাছে নেই। তিনি নম্বর লিখে দিয়েছিলেন, আমি হারিয়ে ফেলেছি। জিনিস হারানোতে আমার দক্ষতা সীমাহীন। আমার পিএইচডি থিসিসের ফার্স্ট ড্রাফট হারিয়ে ফেলেছিলাম। বাংলাদেশে এসে হারিয়েছে আমেরিকান পাসপোর্ট। অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করেছি, তারা সন্দেহজনক কথাবার্তা বলেছে। ভাবটা এরকম যেন আমি কাউকে পাসপোর্ট দিয়ে দিয়েছি। আমি ড্রয়ার খুলে কাগজে লিখে রাখলাম হিমু। এটি একটি অর্থহীন কাজ। আমরা অর্থহীন কাজ করতে পছন্দ করি। অর্থহীন কাজ শুধু না, অর্থহীন প্রশ্ন করতেও পছন্দ করি। একবার ক্লাসে বক্তৃতা দিচ্ছি, আমার এক ছাত্রী বলল, স্যার বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে। বিগ ব্যাং এর আগে কি ছিল? অর্থহীন প্রশ্ন। আমি পড়াচ্ছি স্পেশাল থিওরি অফ রিয়েলিটি, বিগ ব্যাং না। আমি বললাম, তোমার নাম কি? সে বলল, সময় শুরু হয়েছে কোত্থেকে? সে বলল, বিগ ব্যাং থেকে। আমি বললাম, সময় যেহেতু বিগ ব্যাং থেকে শুরু হয়েছে, তার আগে তো কিছু থাকতে পারে না। সুশান বলল, বিগ ব্যাং এর আগে কি ঈশ্বরও ছিলেন না? আমি বললাম, ইয়াং লেডি, ঈশ্বরও ছিলেন না। সবকিছু শুরু বিগ ব্যাং থেকে। ঈশ্বর বলে কিছু থেকে থাকলে তার শুরুও বিগ ব্যাং থেকে। সুশান মেয়েটি অর্থহীন প্রশ্ন করে আমার ভিতর অনেক অর্থহীন প্রশ্ন তৈরি করে দিয়েছে। মাথা খানিকটা এলোমেলো করে দিয়েছে। আমি এলোমেলো মাথা ঠিক করার জন্য বড় ভ্যাকেশন নিয়েছি। প্রথমে গেলাম স্পেন, কারণ শ্রোডিঙ্গারের মাথা যখন এলোমেলো হয়ে যেত তখন মাথা ঠিক করার জন্য তার এক গোপন বান্ধবী নিয়ে গেলেন স্পেনের বার্সেলোনায়। বান্ধবীর সঙ্গে যৌনক্রিয়ার মাঝখানে তার মাথার এলোমেলো ভাব হঠাৎ পরিষ্কার হয়ে গেল। তিনি পেয়ে গেলেন বিখ্যাত শ্রোডিঙ্গারের ইকুয়েশন। বান্ধবীকে ফেলে লাফ দিয়ে কাগজ কলম নিয়ে টেবিলে বসলেন। বান্ধবী বলল, কি হয়েছে? শ্রোডিঞ্জার বললেন, হয়েছে তোমার মাথা, ইউ গেট লস্ট। স্পেনে আমার মাথার জট কাটেনি। আমার কোনো বান্ধবী ছিল না, এটাও একটা কারণ হতে পারে। বাংলাদেশে এসে দামি হোটেলে বসে সময় কাটাচ্ছি। জানালা দিয়ে একবার বাইরেও তাকাচ্ছি না। হিমু বলেছে জনক কেরামত আমার মাথার জট খুলে দেবে। সে নাকি কোনো রেস্টুরেন্টের বাবুর্চি। আমি হিমু নামের পিছনে লিখলাম কেরামত, তারপর লিখলাম তুতুরি। তুতুরি নাম লেখার পিছনে কোনো ফ্রেন্সিয়াল সাইকোলজি কি কাজ করছে? আমি তুতুরি নামটা কেটে দিলাম। নারী সঙ্গ আমার প্রিয় না, তাদের আমার আলাদা প্রজাতি মনে হয়। পৃথিবী নারী শূন্য হলে ভালো হতো। হিমু মাথায় ভূত ঝুঁকিয়ে সিস্টেমে ভূত ঢুকিয়ে দেওয়া হয়তো অন্য কোনো সমস্যা তৈরি হবে। রুমের টেলিফোন বেজে যাচ্ছে। নিতান্ত অনিচ্ছায় আমি টেলিফোন ধরলাম। বল্টু ভাই, আসসালামু আলাইকুম। আপনি কে? আমি হিমু। কিছুক্ষণ আগেই তো তোমার সঙ্গে কথা হলো, আবার টেলিফোন করছে কেন? আপনি যে ভূতের বইটা লিখবেন তা নিয়ে আরেকটা আইডিয়া এসেছে, বলবো? আমি বুঝতে পারছি রেগে যাচ্ছি, তারপরও রাগ সামলে বললাম, বলো শুনছি। বাংলা ভূতের সঙ্গে আমেরিকান ভূতের একটা তুলনামূলক আলোচনা করলে কেমন হয়? এই বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। হিমু বলল, স্যার প্লিজ আমাকে 2 মিনিট সময় দিন। ভূতের বইয়ে বিজ্ঞান নিয়ে আসুন। মানুষ মরলে ভূত হয়, ভূত মরলে কি হয়, এই ধরনের আলোচনা। মাঝে মাঝে বিকট সব ইকুয়েশন দিয়ে দিন, যে ইকুয়েশনের আগা মাথা কেউ কিছুই বুঝবে না। তোমার কথা কি শেষ হয়েছে? মাত্র 1 মিনিট পার হয়েছে, আরো 1 মিনিট বাকি আছে স্যার। আর 1 মিনিট কি পাবো? আমি বললাম, ইউ গো টু হেল। বলেই খারাপ লাগলো। কাউকে নরকে যেতে বলার অর্থ হচ্ছে নরকে বিশ্বাস করা। যে নরকে বিশ্বাস করবে তাকে স্বর্গেও বিশ্বাস করতে হবে। স্বর্গে বিশ্বাস করলে ঈশ্বরে বিশ্বাস করতে হবে। ঈশ্বরে বিশ্বাস করলে ভূত পেতে বিশ্বাস করতে হবে। ভাগ্যে বিশ্বাস করতে হবে। কোনো মানে হয়? হিমু হ্যালো হ্যালো করে যাচ্ছে। আমি টেলিফোন রেখে দিলাম। হ্যালো হ্যালো করতে থাকুক। আমার রাগ আরো বেড়েছে। লেখক মার্ক টোয়েন বলেছেন, রাগ কমানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে পছন্দের কোনো বইয়ের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলা।
ছেঁড়া মাত্র মনে হবে হায় হায় এ কি করলাম, প্রবল হতাশা তৈরি হবে, হতাশার নিচে রাগ চাপা পড়ে যাবে। আমার হাতে বাংলা ডিকশনারি ছাড়া আর কোনো বই নেই। তার 4টা পাতা ছিঁড়ে কুচকুচি করে বাতাসে উড়িয়ে দিলাম। ছেঁড়া কাগজের একটা টুকরো পড়লো আমার কোলে, সেখানে লেখা অনিকেত। অনিকেত শব্দটার মানে কি? আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে শব্দটার মানে জানা খুব দরকার। যে করে হোক আইপ্যাড খুঁজে বের করে পিঁপড়া মারতে হবে। সেখানে আরেকটা খেলা হচ্ছে, তার নাম হচ্ছে অফিস জ্যাক, যার গায়ে নানান জিনিসপত্র ছুঁড়ে মারা যায়। সে ব্যথা পেয়ে উহ আহ করে, এতেও রাগ কমে। অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের চেনা যায় কান দিয়ে। তাদের 2টি কানের একটি চ্যাপ্টা ধরনের হয়। কানের সঙ্গে মোবাইল ধরে সারাক্ষণ কথা বলার কারণে কর্ণ বেচারার এই দশা। মোবাইল ফোন ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া। আমি বাংলা একাডেমির ডিজি সাহেবের সামনে 1 ঘন্টা 10 মিনিট ধরে বসে আছি। মোবাইল কানে ধরে তিনি সারাক্ষণ কথা বলে যাচ্ছেন। একজনের সঙ্গে না, নানান জনের সঙ্গে। মাঝে মাঝে আঙুলের ইশারায় আমাকে অপেক্ষা করতে বলছেন। এই সময় তার মুখ হাসি হাসি হয়ে যাচ্ছে। আমার দিকে হাসি মুখে তাকানোর একটাই কারণ, ডিজি সাহেব আমাকে গুরুত্বপূর্ণ কেউ ভাবছেন। গুরুত্বপূর্ণ লোকজনকেই শুধু তার পিএস খাস কামরাতে ঢুকতে দেয়। অভাজনরা এই সুযোগ পায় না। যেহেতু আমি পেয়েছি, সেহেতু আমি গুরুত্বপূর্ণ কেউ। আমার এই বিশেষ ঘরে ঢোকার রহস্য সরল মিথ্যা ভাষণ। আমি পিএস সাহেবের দিকে ঝুঁকে ফিসফিস করে বলেছি, আমি প্রধানমন্ত্রীর একটা গোপন চিঠি নিয়ে এসেছি। এই চিঠি স্যারের হাতে দিতে হবে। কারোর সঙ্গে গলা নামিয়ে কথা বলে সেও গলা নামিয়ে কথা বলে, এটাই হচ্ছে নিয়ম। পিএস সাহেব গলা নামিয়ে বললেন, চিঠিতে কি লেখা? আমি বললাম, প্রধানমন্ত্রীর চিঠির বিষয়বস্তু তো আমার জানার কথা না, তবে অনুমান করছি ডিজি সাহেবের দিন শেষ। বলেন কি? ডিজি সাহেব প্রধানমন্ত্রীর ব্ল্যাক বুকে চলে গেছেন। কালো খাতায় তার নাম উঠে গেছে। পিএস বললেন, এরকম ঘটনা যে ঘটবে তার আলামত অবশ্যই পেয়েছি। যান, আপনি স্যারের ঘরে চলে যান, আমি স্যারকে জানাচ্ছি যে আপনি যাচ্ছেন। ওনাকে আগে ভাগে কিছু জানানোর দরকার নেই। যা বলার আমি সরাসরি বলবো। গোপনীয়তার ব্যাপার আছে তো। অবশ্যই অবশ্যই। ডিজি সাহেবের টেলিফোন শেষ হয়েছে। তিনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে খানিকটা ঝুঁকে এসে বললেন, আপনার জন্য কি করতে পারি? আমি বললাম, আপনি আমার জন্য কিছু করতে পারেন না, তবে বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য কিছু করতে পারেন। তার মানে? এক ভদ্রলোক বাংলা শব্দ ভাণ্ডারে নতুন একটি শব্দ যোগ করতে চাচ্ছেন। আমি সেই প্রস্তাব নিয়ে এসেছি। শব্দটা হলো ফুতুরি। ফুতুরি হবে ফু দিয়ে যেসব বাদ্য বাজানো হয় তার সাধারণ নাম। ডিজি সাহেব চোখ মুখ কঠিন করে বললেন, এই সব ব্রেন ডিফেক্টদের সকাল বিকাল থাপড়ানো দরকার। আমি বললাম, যথার্থ বলেছেন স্যার। উনি আপনাকে একটা চিঠি দিয়েছেন, চিঠিটা থেকে চোখ বোলাবেন? চিঠি আপনি আস্থা করে ফেলুন এবং আপনি এই মুহূর্তে ঘর ছেড়ে চলে যাবেন। আপনাকে এই ঘরে এন্ট্রি দিল কিভাবে? আমি বললাম, আপনার পিএস সাহেব ব্যক্তিগত বিবেচনায় দিয়েছেন। ওনার দোষ নেই। যখন শুনছেন আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছি, তখন উনি নরম হয়ে গেছেন। অবশ্যই নরম হওয়াটা উচিত হয় নাই। প্রধানমন্ত্রীর কাছ থেকে আলতু ফালতু লোকজন তো আসতে পারে, তাই না স্যার? ডিজি সাহেব সঙ্গে সঙ্গে নরম হয়ে গেলেন। তার চেহারায় হাবাগোবা ভাব চলে এলো। আমি বললাম, যে ভদ্রলোক বাংলা ভাষায় একটি নতুন শব্দ দিতে চাচ্ছেন, তিনি প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন। ভদ্রলোক পদার্থবিদ্যায় হার্ভার্ড থেকে পিএইচডি করেছেন। এখন আছেন সোনারগাঁ হোটেলে, রুম নাম্বার 407। আপনি কি ওনার শুনবেন? আপনার পিএসকে বললে সে ফোন লাগিয়ে দেবে। অবশ্যই কথা বলবো, কেন কথা বলবো না? ওনার চিঠিটা দিন, পড়ি। এর মধ্যে সোনারগাঁ হোটেলের লাইন লাগাতে বলছি। ডিজি স্যারের মুখ তেল তেলে হয়ে গেল। শরীরের ভিতরে তেল চুইয়ে বের হওয়া শুরু করেছে। দর্শনীয় দৃশ্য। বল্টু ভাইয়ের সঙ্গে তার টেলিফোনে কথাবার্তা হলো। বল্টু ভাই কি বললেন শুনতে পেলাম না, তবে ডিজি সাহেব তৈলাক্ত কথা শুনলাম। আপনার চিঠি পড়ে ভালো লাগলো। বাংলা ভাষাকে আপনার মতো মানুষরা সমৃদ্ধ করবে না তো কারা করবে? শব্দটাও সুন্দর বের করেছেন, ফুতুরি। শুরু হয়েছে ফু দিয়ে। ধ্বনিগত মাধুর্য আছে। আগামী মাসের 15 তারিখ কাউন্সিল মিটিং আছে। আপনার প্রস্তাব কাউন্সিল মিটিংয়ে তোলা হবে। আশা করছি পাশ হয়ে যাবে। যদি পাশ হয় তাহলে বাংলা একাডেমির অভিধানে এই শব্দ চলে আসবে। আপনাকে অগ্রিম ধন্যবাদ। আমি খুবই খুশি হব যদি একদিন সময় করে বাংলা একাডেমিতে ঘুরে যান। আমার কাজ শেষ। ডিজি স্যারের দিকে তাকিয়ে বিনয়ে নিচু হয়ে বললাম, স্যার যাই, আপনার সঙ্গে কথা বলে বিমল আনন্দ পেয়েছি। ডিজি স্যার বললেন, আচ্ছা আচ্ছা। আমি বললাম,
বাংলা ভাষা ও সাহিত্যের সামান্য সেবা করার সুযোগ যদি দেন, আমি একটা নতুন শব্দ দিতে চাই। শব্দটা হলো ভুতুড়ি। ভুতুড়ি? জি স্যার, ভুতুড়ি। এর অর্থ হবে ভূতের নাকে ফু দিয়ে বাজানো বাঁশি। ভূতের বাঁশি? জি স্যার, ভূতের বাঁশি। এটা অবশ্য বিশেষ্য। বিশেষণ হবে ভুতুরিয়া। ডাকাতিয়া বাঁশির মতো ভুতুরিয়া বাঁশি। শচীন কর্তার ডাকাতিয়া বাঁশি গানটা শুনেছেন? আমি সুর করে গাইবার চেষ্টা করলাম। বললাম, বাঁশি শুনে আর কাজ নেই, সে তো ডাকাতিয়া বাঁশি। ডিজি সাহেব অদ্ভুত চোখে তাকিয়ে আছেন, হিসাব মেলাতে পারছেন না। আমি হাত কসলাতে কসলাতে বললাম, কাউন্সিল মিটিংয়ে বল্টু ভাইয়ের ফুতুরি শব্দটার সঙ্গে আমার ভুতুরি শব্দটা যদি তোলেন খুব খুশি হব। বল্টু ভাইকে? হার্ভার্ডের পিএইচডি ডাকনাম বল্টু। সবাই তাকে বল্টু নামে চেনে, এই নামেই ডাকে। আপনি যদি তাকে মিস্টার বল্টু ডাকেন উনি রাগ করবে না, খুশি হবেন। তার ভাইয়ের নাম নাট, দুই ভাই মিলে নাট বল্টু। স্যার যাই। হতাশ এবং খানিকটা হতবম্ব অবস্থায় ডিজি সাহেবকে রেখে আমি বের হয়ে গেলাম। ফুতুরির সঙ্গে ভুতুরি যুক্ত হওয়ায় তিনি খানিকটা বিপর্যস্ত হবেন, এমনটাই স্বাভাবিক। বেচারার আজ সকালটা খারাপভাবে শুরু হয়েছে। তার কপালে আজ সারাদিন কি কি ঘটে কে জানে। আমার জন্য দিনটা ভালোভাবে শুরু হয়েছে, এটা বলা যেতে পারে। দিনের প্রথম চায়ের কাপে একটা মরা মাছি পেয়েছি। মৃত মাছি চায়ে ভেসে থাকার কথা, এটা আর্কিমিডিসের সূত্র অগ্রাহ্য করে ডুবেছিল। চা শেষ করার পর স্বাস্থ্যবান মাছিটাকে আমি আবিষ্কার করি। চায়ের কাপে মৃত মাছি ইঙ্গিতবহ। চাইনিজ গুপ্তবিদ্যায় চা শেষ করে কাপের তলানিতে চায়ের পাতার নকশা বিবেচনা করা হয়। চায়ের পাতায় যদি কোনো কীটপতঙ্গের আকার দেখা যায় তাহলে বুঝতে হবে আজ বিশেষ কোনো ঘটনা ঘটবে। আমার চায়ের কাপের তলানিতে চায়ের পাতার কীটপতঙ্গের নকশা না, সরাসরি মাছি। আজ নিশ্চয়ই কিছু ঘটবে। মনে মনে সোনার মাছি খুন করেছি কবিতার লাইন বলে বাংলা একাডেমি থেকে বের হলাম। হাতের মুঠোয় ডিজি সাহেবের ব্যক্তিগত মোবাইল ফোনের নম্বর পিএস সাহেব আগ্রহ করে লিখে দিয়েছেন। এই নম্বর হটলাইনের নম্বরের মতো, যত রাতেই ফোন করা হোক ডিজি সাহেব লাভ দিয়ে টেলিফোন ধরবেন। ভুতুরি নিয়ে তিনি কি পরিকল্পনা করছেন মাঝে মাঝে টেলিফোন করে জানতে হবে। আকাশে মেঘ আছে, মেঘের ফাঁক ফোকর দিয়ে সূর্য উকি দিয়ে যাচ্ছে, চনমনে রোদ ছড়িয়ে দিচ্ছে। গায়ে রোদ মাখতে মাখতে এগোচ্ছি, শরীরে ভিটামিন ডি জমা করে নিচ্ছি। সূর্যের আলো ছাড়া শরীরে এই ভিটামিন তৈরি হয় না। সূর্য থেকে ধার করে চন্দ্র যে আলো ছড়াচ্ছে সেখানে কি কোনো ভিটামিন আছে, নরম টাইপের ভিটামিন? কয়েকজন ভিক্ষুকের সঙ্গে দেখা হলো। এরা ভুরু কুচকে আমাকে দেখলো, কাছে এগিয়ে এলো না। ভিক্ষা পাওয়ার ব্যাপারে ভিক্ষুকদের সিক্স সেন্স প্রবল হয়ে থাকে। এরা ধরে ফেলেছে আমার কাছে কিছু পাওয়ার আশা নেই। কদম ফুল বিক্রেতা দুজন ফুলকন্যাকে দেখলাম। এদের নজর প্রাইভেট কারে বসা যাত্রীদের দিকে, আমার মতো ভবঘুরের দিকে না। তারপরেও একজন হেলাফেলা ভঙ্গিতে বলল, ফুল নেবেন? আমি বললাম এমন তো হতে পারে যে বিশেষ ঘটনা ঘটবে বলে মনে হচ্ছে সেই ঘটনার প্রধান চরিত্র এই ফুলকন্যা। মেয়েটার চেহারা মিষ্টি, তবে হাত ভর্তি ফুলের কারণেও চেহারা মিষ্টি হতে পারে। ফুল হাতে নেওয়া মাত্র যে কোনো মেয়ের চেহারা মিষ্টি হয়ে যায়। একইভাবে বন্দুক হাতে বিশ্রী মহিলাও পুলিশকে কর্কশ দেখায়। বন্দুকের কারণেই দেখায়, তাদের নাকের নিচে হালকা গোপের মতো ভেসে ওঠে। বন্দুক হাত থেকে নামা মাত্র গোপ মিলিয়ে যায়। আমি ফুলকন্যার দিকে তাকিয়ে বললাম, ফুলের দাম কত? 2 টাকা পিস। এত দাম? পাইকারি দর কত? ফুলকন্যা আমার প্রশ্নের জবাব না দিয়ে রেড লাইটে দাঁড়িয়ে থাকা লাল রঙের প্রাইভেট কারের দিকে ছুটে গেল। আমি বুঝলাম আজকের বিশেষ ঘটনার সঙ্গে এই মেয়ে যুক্ত না। নাক বরাবর এগিয়ে যাওয়া বলে একটা ভুল কথা প্রচলিত আছে। নাক বরাবর অর্থ হলো সোজা যাওয়া। কেউ যদি ডান দিকে ফিরে তার নাক ডান দিকে ফিরবে, সে নাক বরাবরই যাবে। আমি একটি বিশেষ ভঙ্গিতে নাক বরাবরই হাঁটছি। রাস্তায় যতবার ডান বা গলি পাওয়া যাচ্ছে ততবারই আমি ডানে মোড় নিচ্ছি। গোলকধাঁধা থেকে বের হতে হলে এই পদ্ধতি ব্যবহার করতে হয়। ঢাকা শহরকে গোলকধাঁধা ভাবলে হাঁটার এই পদ্ধতির শেষটায় আমাকে কোত্থেকে নিয়ে যায় তা দেখা যেতে পারে। গোলকধাঁধা থেকে বের হওয়ার এই পদ্ধতি ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান তুরিন বের করেছে। শেষটায় অবশ্যই তার নিজের মাথায় গোলকধাঁধা ঢুকে যায়। তিনি পিস্তল দিয়ে গুলি করে নিজের মাথার খুলি উড়িয়ে দেন। পৃথিবীর সেরা অঙ্কবিদদের প্রায় সবার মাথারই এক পর্যায়ে জট লেগে যায়, তারা পাগল হয়ে যান। যারা পাগল হতে পারেন না তারা আত্মহত্যা করেন। অঙ্কবিদদের জীবনে এই ঘটনা কেন ঘটে তা বল্টু স্যারকে জিজ্ঞেস করে জানতে হবে। ডানে মোড় নিয়ে এগোতে এগোতে আগে চোখে পড়েনি এরকম জিনিস চোখে পড়তে লাগলো।
একটা বাদরের দোকান দেখতে পেলাম। খাঁচার ভিতর নানান আকৃতির বাদর, বাদরের সঙ্গে হনুমানও আছে। সবগুলি বাদর এবং হনুমান খাঁচার ভিতর শিকল দিয়ে বাঁধা। দোকানের সামনে দাঁড়াতেই প্রতিটি বাদর একসঙ্গে আমার দিকে তাকালো। তারা চোখ ফিরিয়ে নিচ্ছে না, তবে নিজেদের মধ্যে চোখাচোখি করছে। বাদরের দোকানের মালিক সবুজ লুঙ্গি পরে লাঠি হাতে টুলের উপর বসা। তার বাদরের মতোই লক্ষকের মতো চোখের কোটর থেকে বের হয়ে আসছে। আমি বললাম, বাদর কত করে? তক্ষক চোখা বিরক্ত হয়ে বলল, বিক্রি হয় না। বিক্রি হয় না? তাহলে এতগুলো বাদর নিয়ে বসে আছো কেন? এই প্রশ্ন করা হলো না, কারণ এই লোক লাঠি তেড়ে এসেছে। তার দোকানের সামনে কিছু ছেলে পেলে জড়ো হয়েছে, বাদরদের ভেঙচি দিচ্ছে। তক্ষক চোখা লোকের লক্ষ্য সেই সব ছেলে পেলে। শিশুর দল তারা খেয়ে দৌড়ে রাস্তা পার হলো। তারা আবার আসছে। একটা চায়ের দোকান পাওয়া গেল, যার সাইনবোর্ডে লেখা স্পেশাল মালাই চা। বড় টিনের গ্লাসে করে চা দেওয়া হচ্ছে। প্রতিটি গ্লাসের সঙ্গে পত্রিকার কাগজ ভাঁজ করে দেওয়া, গরম টিনের গ্লাস ধরবার সুবিধার জন্য। এই চায়ের মনে হয় ভালো কাটতি। কিছু কাস্টমার দোকানের বাইরে ফুটপাতে বসে চা খাচ্ছে। একটা রেস্টুরেন্ট পাওয়া গেল, যার বাইরে লেখা গোসলের সুব্যবস্থা আছে, পরিষ্কার গামছা দেওয়া হয়, মহিলা নিষেধ। একবার এসে ভালো মতো খোঁজ নিলে হবে ব্যাপারটা কি। রেস্টুরেন্টে গোসলের সুব্যবস্থা থাকার প্রয়োজনই বা কেন পড়লো? মহিলা নিষেধ কেন তাও বোঝা গেল না। তাদেরও তো গোসলের অধিকার আছে। ঘানি দিয়ে সরিষা ভাঙানোর প্রাচীন কল পাওয়া গেল। গরুর বদলে আদমরা এক ঘোড়া ঘাড়ি ঘোরাচ্ছে। এদের সাইনবোর্ডটি চোখে পড়ার মতো। আপনার উপস্থিতিতে সরিষা ভাঙাইয়া তেল করা হইবে, ফাঁকি ঝুঁকি নাই। বোতল হাতে বেঞ্চিতে কয়েকজন বসে আছে। এরা নিশ্চয়ই নিজে উপস্থিত থেকে সরিষা ভাঙিয়ে খাঁটি তেল নিয়ে বাড়ি ফিরবে। বাংলাদেশের সবচেয়ে রুগ্ন 3টি গাভীর বাথান পাওয়া গেল। খাঁটি সরিষার তেলের মতো খাঁটি গরুর দুধের সন্ধান মনে হয় লোকজন এখানে আসে, কিংবা গাভীদের নিয়ে যাওয়া হয় বাড়ি বাড়ি। খরিদ্দারের সামনে দুধ দোয়ানো হয়। 3টি গাভীর সামনেই খড় রাখা আছে, তারা খাচ্ছে না। হতাশ চোখে রাস্তার দিকে তাকিয়ে আছে। বাছুরগুলো একটু দূরে বাঁধা, তাদের চোখেও রাজ্যের বিষণ্ণতা। তাদেরই মায়ের দুধ, অথচ তাদের কোনো অধিকার নেই। ডান দিকে ঘোরা ভ্রমণ এক সময় শেষ হলো। এমন এক জায়গায় এসেছি, ডানে ঘোরার উপায় নেই, অন্ধগলি। শেষ প্রান্তে লাল শালু দেওয়া মাজার শরীফ। মনে হচ্ছে যে বিশেষ ঘটনা ঘটবে বলে আজ সকাল থেকে বের হয়েছি, সেই বিশেষ ঘটনা ঘটেছে। ডানে আর যাওয়ার কোনো উপায় নেই, আমার ভ্রমণের সমাপ্তি। মাজার মানেই কিছু হতাশ লোকজন উবু হয়ে বসে থাকবে। কেউ কেউ মাজারের রেলিং ধরে বিড়বিড় করবে, থালা হাতে ভিখিরি থাকবে। সারা রাত গাঁজা খেয়ে টকটকে লাল করা খালি গায়ের রুগ্ন 2-1 থাকবে। এরা মাজারের খাদেম না, তবে খাদেমের সাহায্যকারী। এই মাজার শূন্য। খাদেমের ঘরে খাদেম বসে আছে, আর কেউ নেই। সম্ভবত অন্ধগলিতে মাজার হওয়ার কারণে নাম ফাটেনি। খাদেমের চোখ বাথানের গাভীগুলোর মতোই বিষণ্ণ। তিনি সবুজ রঙের পাঞ্জাবি পরেছেন, মাথায় পাগড়ি আছে। পাগড়ির রং সবুজ। বয়স 60-এর মতো হবে। দাড়ি মেহেন্দি দিয়ে রাঙানো। খাদেমদের ধূর্ত ভাব থাকে, এনার নেই, বরং চেহারা খানিকটা আলাভোলা আছে। খাদেম মোবাইল ফোনে কথা বলছেন, তার মাথার উপর লেখা বাচ্চা বাবার গরম মাজার। এই লেখার নিচেই লাল হরফে লেখা পকেটমার হইতে সাবধান। আমি খাদেমের দিকে এগিয়ে গেলাম। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মোবাইল ফোন কানে ধরেই বললেন, দোয়া খায়ের করার জায়গা বা দিকে, মহিলারা যাবেন ডানে, দান বাক্স মহিলা পুরুষের আলাদা। আমি বা দিকে ঢুকেই দান বাক্স পেলাম। লেরকা সে লেরকা কাগু ভারীর মতো দান বাক্সের মতো বড়। দান বাক্সে লেখা পুং, অর্থাৎ পুরুষদের। বাচ্চা বাবা সম্ভবত বালক ছিলেন। রেলিং ঘেরা ছোট্ট কবর। কবরের উপর একসময় গিলাপ ছিল। বৃষ্টির পানিতে ভিজে রোদে পুড়ে গিলাপ নানা ক্ষতচিহ্ন নিয়ে সেটে বসেছে। মাজারের পায়ের কাছে দর্শনীয় নিম গাছ। কংক্রিটের শহরে এই গাছ ভালোভাবে শিকড় বসিয়ে স্বাস্থ্যে সৌন্দর্য ঝলমল করছে। এত বড় নিম গাছ আমি আগে দেখিনি। নিম গাছের একটি প্রজাতির নাম মহানিম। মহানিম বটবৃক্ষের মতো প্রকাণ্ড হয়। এটি হয়তো মহানিম। খাদেমের মোবাইলে কথা বলা শেষ হয়েছে। তিনি হাতের ইশারায় আমাকে ডাকলেন। আমি বিনীত ভঙ্গিতে তার সামনে দাঁড়ালাম। তিনি গম্ভীর গলায় বললেন, পবিত্র কোরআন শরীফে শয়তানের নাম কতবার আছে জানো? আমি বললাম, জি না। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, 52 বার। এর মর্তবা জানো? জি না।
শয়তান এমনই জিনিস যে স্বয়ং আল্লাহ পাককে 52 বার তার নাম নিতে হয়েছে। আমাদের চারিদিকে শয়তান, তার চলাফেরা রক্তের ভিতরে, বুঝেছো? জি। খাদেম হঠাৎ স্বর পাল্টে বললেন, আমার পক্ষে মাজার ছেড়ে যাওয়া সম্ভব না, একটু চা খাওয়া প্রয়োজন। তুমি কি আমাকে এক কাপ চা খিলাতে পারবে? গলির মাথায় একটা চায়ের দোকান আছে, আবুলের চায়ের দোকান। আমার কথা বললে চা দেবে, টাকা নেবে না। হুজুর, চায়ের সাথে আর কিছু খাবেন? টোস্ট, বিস্কিট, কেক? সিগারেট খাবো, একটা সিগারেট নিয়ে আসবে। আমি বললাম, সিগারেট কি আবুল ভাই মাগনা দেবে নাকি খরিদ করতে হবে? হুজুর জবাব দিলেন না, খানিকটা বিষণ্ণ হয়ে গেলেন। এর অর্থ আবুল ভাই চা মাগনা দিলেও সিগারেট দেবে না। আবুল ভাইয়ের চেহারা মনে রাখার মতো। মানুষের কিছু দাঁত মুখের বাইরে থাকতে পারে, ওনার প্রায় সবগুলোই মুখের বাইরে। মুখের বাইরে থাকার কারণে মনে হয় দাঁতের যত্ন বেশি, প্রতিটি দাঁত ঝকমক করছে। ক্লোজ আপ এই দাঁতের একটা বিজ্ঞাপন করলে ইন্টারেস্টিং হতো। বিজ্ঞাপনের ভাষা মুখের বাইরে দাঁতের জন্য ক্লোজ আপ। এর জন্য মাগনা চা নিতে এসেছে শুনে আবুল ভাই ক্ষিপ্ত হয়ে গেলেন, অতি অশালীন কিছু কথা বললেন। অশিক্ষার কারণেই হয়তো বললেন। গরম চা শরীরের এক বিশেষ প্রবেশদ্বার দিয়ে সাইকেলের পাম্পার দিয়ে ঢুকাতে বললেন। আমাকে চা এবং টোস্ট বিস্কিট নগদ টাকায় কিনতে হলো। হুজুরের সামনে চা, একটা টোস্ট বিস্কিট, এক প্যাকেট বেনসন অ্যান্ড হেজেস রাখলাম। সিগারেটের প্যাকেট দেখে হুজুরের চেহারা কোমল হয়ে গেল। তিনি নরম গলায় বললেন, বাবা মেয়াচ এনেছো? আমি বললাম, জি হুজুর। তোমার উপর আমি দিল খুশ হয়েছি। আমার যেমন দিল খুশ হয়েছে, বাচ্চা বাবাও সন্তুষ্ট হয়েছেন। ওনার সন্তোষ আর কেউ না বুঝলেও আমি বুঝি। তোমার কোনো মানত থাকলে বাচ্চা বাবারে বলো, আমি নিজেও দোয়া বরখায়েশ দিব। আছে কোনো মানত? জি আছে, বাংলা ভাষায় দুটা শব্দ ঢুকাতে চাই। হুজুর চায়ে চুমুক দিয়ে সিগারেট ধরাতে ধরাতে তৃপ্তি নিয়ে বললেন, দুটা কেন, 10টা ঢুকাও, কোনো সমস্যা নাই। বাবার দরবার এসেছো, খেয়াল রাখবা বাবা কৃপণ না, যা চাবা অধিক পাবা। হুজুরের মোবাইলে কি একটা ফোন করতে পারবো? অবশ্যই পারবে, তবে কথা অল্প বলবে। বেশি কথা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না, আমিও করি না। সর্বকর্মে আমি নবীজিকে অনুসরণ করার চেষ্টা করি। আমি বাংলা একাডেমির ডিজি সাহেবকে টেলিফোন করলাম। তিনি গম্ভীর গলায় বললেন, কে বলছেন? আমি অতি বিনয়ের সঙ্গে বললাম, স্যার আমার নাম হিমু। সকালে আপনার সঙ্গে 2টা নতুন শব্দ নিয়ে কথা হয়েছে, একটা ফুতুরি আর একটা ভুতুরি। ভুতুরি শব্দটার বানানে 2টা চন্দ্রবিন্দু লাগবে, ভূতের বিষয় তো, এই জন্য চন্দ্রবিন্দু। শব্দটা হবে ভুতুরি। ডিজি সাহেব লাইন কেটে দিলেন। বৃষ্টি শুরু হয়েছে। আমি হুজুরের সামনে বসে আছি। হুজুর সিগারেট টানতে টানতে বৃষ্টি দেখছেন। তার চেহারার উদাস ভাব চলে এসেছে। আমি বললাম, হুজুর আরেক কাপ চা কি আনবো? হুজুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, প্রয়োজন নাই। তুমি কি পা টিপতে পারো? আমি বললাম, আমরা বাঙালি। বাঙালি আর কিছু পারুক না পারুক পা টিপতে পারে, হুজুরের পা কি টিপে দেব? হুজুর উদাস গলায় বললেন, দাও, মুরব্বীদের পা দাবানোর মধ্যে সোয়াব আছে। মুরব্বীদের সঙ্গে আদবের সঙ্গে কথা বলতেও সোয়াব। জন্মের সময় আল্লাহ পাক প্রত্যেকের নামে ব্যাংকে একটা সোয়াব অ্যাকাউন্ট খুলে দেন। আমাদের কাজ হলো অ্যাকাউন্টে সোয়াব জমা দেওয়া, বুঝেছো? আমি হুজুরের পা দাবাতে গিয়ে দেখলাম তার 2টো পা হাঁটুর উপর থেকে কাটা। পা কাটা মানুষের সঙ্গে স্ক্র্যাচ থাকে, এনার নেই বলে কাটা পা বিষয়ে এতক্ষণ বুঝতে পারিনি। তাছাড়া লুঙ্গিও কায়দা করে পড়েছেন, লুঙ্গির শেষ প্রান্তে স্যান্ডেল আছে। আমি বললাম, হুজুরের পা কাটলো কিভাবে? হুজুর নিঃশ্বাস ফেলে বললেন, আল্লাহর হুকুমে পা কাটা হয়েছে। এর সঙ্গে ডাক্তারের বদমাইশিও আছে। ডাক্তারের কানে শয়তান দিছে ধোয়া। শয়তানের আওসায় ডাক্তার আমার 2টো ঠ্যাং কেটে ফেলে দিয়েছে। একটা কাটলেও চলতো। আমি বললাম, অবশ্য না ইমাম আছে কাইমাম আছে, কানা মামা ভালো। হুজুর লম্বা নিঃশ্বাস ফেলে বললেন, কাটা ঠ্যাং আমাকে দেয় নাই, একটা আফসোস। কাটা ঠ্যাং দিয়ে করতেন কি? হুজুর বিষণ্ণ গলায় বলতেন, কবর দিবার জন্য চেয়েছিলাম, কবর দিতাম। ঠ্যাং শরীরের একটা বড় অংশ, এরও কবর হওয়া প্রয়োজন। হুজুরের পা নেই, পা কিভাবে দাবাবো বুঝতে পারছি না। হুজুর বললেন, পা কাটা পড়েছে কিন্তু ব্যথা বেদনা ঠিকই আছে। পা নাই তারপরও ব্যথা বেদনা হয়, রগে টান পড়ে, আঙুল পর্যন্ত কটকট করে। পায়ের আঙুলগুলো আগে ফুটায় দাও, অনুমান করে যেখানে আঙুল থাকার কথা সেখানে সেখানে টান দাও, আঙুল ফটানোর শব্দ শুনবে, খুবই আচানক ঘটনা। আমি হুজুরের অদৃশ্য পা দাবাচ্ছি, অদৃশ্য আঙুল টানছি। অবিশ্বাস্য হলেও সত্যি আঙুল টানার সময় কট করে একটা শব্দ হলো।
হুজুর বলল, আঙুল ফোটার শব্দ শুনেছ? জি। আচানক হয়েছে? জি। আল্লাহ পাকের আজীব বিষয় বুঝতে পেরেছ? বোঝার চেষ্টায় আছি। দেখেও কেউ কিছু বোঝে না, মূর্খের মতো বলে আল্লাহ নাই, বেহেশত দোজখ নাই। বলে কি না বলে বলে এই ধরনের কথা বলে এমন কাউরে যদি পাও আমার কাছে নিয়ে আসবা, আল্লাহ পাকের কেরামতি বুঝাই দেব। তোমার জানা মতো এমন কেউ আছে? একজন আছে, তার নাম বল্টু। তিনি বলেন ঈশ্বর নাই, আত্মা নাই। হুজুর তৃতীয় সিগারেট ধরাতে ধরাতে বললেন, ঈশ্বর নাই বলে এটা ঠিক আছে, ঈশ্বর হিন্দুদের বিষয়, তবে আত্মা নাই যে বলে এটা ভয়ঙ্কর কথা। তাকে আমার কাছে নিয়ে আসবা, আত্মা গুলারে তারে খাওয়াইয়া দিব, বদমাইশ। হুজুরের কথা শেষ হওয়ার আগেই তার আরেকটি অদৃশ্য আঙুল ফুটল। হুজুর তৃপ্ত মাখা গলায় বললেন, শুনছো? জি। আগের চেয়েও শব্দ ফুটেছে, ঠিক না? জি। আল্লাহ পাকের কিরামত বুঝতে পেরেছ? আমি পা দাবাতে দাবাতে বললাম, আল্লাহ পাকের না, আপনারটা বুঝেছি। আমি যখন অদৃশ্য আঙুল টান দিই তখন আপনি নিজের হাতের আঙুল মটকান, সেই শব্দ হয়। ম্যাজিক প্রথমবার করা ঠিক আছে, দ্বিতীয়বার ঠিক না, দ্বিতীয়বার ধরা খেতে হয়। ভবিষ্যতে আপনি পায়ের অদৃশ্য আঙুল ফোটানোর ম্যাজিক দ্বিতীয়বার দেখাবেন না। হুজুর বিমর্ষ হয়ে গেলেন। আমি তার অদৃশ্য পা দাবাতেই থাকলাম। বৃষ্টি থেমে গেছে, তবে এখন বের হওয়া যাবে না। গলিতে হাঁটু পানি। অচেনা গলির কোথায় ম্যানহল কে জানে। হাঁটতে গেলে ম্যানহলে ঢুকে অদৃশ্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হুজুর গলা খাকানি দিলেন। আমি বললাম, কিছু বলবেন? হুজুর বললেন, তুমি পা দাবাচ্ছ, আরাম পাচ্ছি। তোমার উপর সামনে দোয়া বক্সে দিছি, ভালো করছেন। তোমার মতো একটা চালাক চতুর ছেলে আমার দরকার। আগে একজন ছিল, নাম হেকিম, কাজে কর্মে তেমন ভালো না, কেরাতের গলা চমৎকার, মাজারের নিয়ম কানুন জানে, কি করলে মাজারের আয় হয় তাও জানে। জানবে না কেন? মাজারে মাজারে খাদেমদের অ্যাসিস্ট্যান্টগিরি করাই তার কাজ। হেকিম কি করেছে শোনো, দান বাক্সের টাকা ভেঙে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল। আমি মাফ করতে গিয়েও করি নাই, আল্লাহ পাকের দরবারে নালিশ দিয়ে দিয়েছি। ইশারা পেয়েছি, আল্লাহ পাক নালিশ কবুল করেছে। এখন যে কোনো একদিন দেখা যাবে হেকিম এসে আমার পা চাটছে। আমি বললাম, আপনার তো পাই নাই, চাটবে কিভাবে? হুজুর হতাশ গলায় বললেন, সেটাও একটা কথা। পা না চাটলেও হেকিম যদি আসে ক্ষমা চায়, ক্ষমা করে দেব। নবীজিকে একবার জিজ্ঞেস করা হলো, হুজুরে পাক, দুশ্মনকে কতবার ক্ষমা করব? নবীজি বলল, প্রথম দফায় 70 বার। ভালো কথা। তুমি কি আমার এখানে চাকরি করবে? বেতন কত দেবেন? হুজুর বিরক্ত গলায় বললেন, মাজারের খাদেমের চাকরিতে বেতন জিজ্ঞেস করা মাজারের প্রতি অসম্মান। বলো আস্তাগফিরুল্লাহ। তোমাকে মাজারের আয়ের অংশ দেব। মাজারের কোনো আয় আছে বলে তো আমার মনে হয় না। হুজুর বললেন, কথা সত্য, এখন আয় নাই, দান বাক্স বলতে গেলে খালি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাজারে চন্দ্রের সাথে যোগাযোগ, চন্দ্রের কারণে জোয়ার ভাটা হয়। মাজারেও জোয়ার ভাটা আছে, এখন ভাটা চলতেছে। কিন্তু দুপুরে কিছু খান নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, উনি একটা ব্যবস্থা দিবেন। একবার সন্ধ্যার পর কোনো ভক্ত খানা নিয়ে চলে আসবে। একবার এরকম হয়েছে, কথা নাই বার্তা নাই, বিয়ে বাড়ির খানা আসে, আকিকার খানা আসে, সুন্নতে খতনার খানা আসে। সন্ধ্যা পর্যন্ত থাকো, দেখো কি হয়। আমি সন্ধ্যা পার করলাম, মাজার ঝাড় দিলাম, দান বাক্সের উপর ধুলো বসেছিল, ধুলা পরিষ্কার করলাম, মাজারের ভিতর পানি জমেছিল, পানি বের করার ব্যবস্থা করলাম। হুজুর বলেন, মোমবাতি জ্বালাও। বেজোর সংখ্যার জ্বালাতে হবে, 3 অথবা 5। আল্লাহ একা বলে তিনি বেজোর পছন্দ করেন। তাহলে একটা জ্বালাও, একটাতেও চলবে। রাত 8টার দিকে সন্দেহজনক চেহারার একজন মাজারে ঢুকলো। মাজারের পেছনে কিছুক্ষণ দাঁড়িয়ে বিড়বিড় করে চলে গেল। হুজুর বললেন, দান বাক্সে কিছু দিয়েছে? আমি বললাম, না। হুজুর চাপা গলায় বললেন, বদমাইশ। রাত 10টা বাজলো, খানা নিয়ে কাউকে আসতে দেখা গেল না। হুজুরের নির্দেশে দান বাক্স খোলা হলো। ভাঙতি পয়সা আর নোট মিলিয়ে 71 টাকা পাওয়া গেল। হুজুর বললেন, 2 প্লেট ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস নিয়ে আসো। বৃষ্টি বাদলার দিনে ভুনা খিচুড়ির উপর জিনিস নাই। রাত অধিক হয়ে গেছে, তুমি থেকে যাও, বিছানা বালিশ সবই আছে। হেকিম বিছানা বালিশ নেয় নাই। রাত 12টার সময় আমি জিগিরে বসবো। আমার সঙ্গে জিগিরে সামিল হতে পারো, ব্যাংকের অ্যাকাউন্টে সোয়াব বাড়বে। কি রাজি আছো?